চতুর্থ দফার ভোট গ্রহণে 4টি জেলা থেকে বিক্ষিপ্ত ছবি আমাদের সামনে উঠে আসলো। অশান্তির ছবি অবশ্যই উঠে আসলো, রক্ত ঝরলো, হিংসার ঘটনা সামনে এলো। শীতলকুচি অবশ্যই আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে। শীতলকুচিতে অভিযোগ উঠছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের গুলিতে মৃত্যু হয়েছে 4 জনের। এই নিয়ে সরাসরি চলে যাব নিউজ রুমে। আমাদের দুই প্রতিনিধি রক্তিমা এবং সুস্মিতা রয়েছে। সুস্মিতা, এই নিয়ে কি খবর রয়েছে তোমার কাছে, কি বলতে চাও? যাব সুস্মিতা, সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে শীতলকুচিতে যে অশান্তি হচ্ছে সেই ছবিটা তুমি সকাল থেকেই আমাদেরকে তুলে ধরছো। কি খবর আছে এখন জানাও। দেখো, প্রথম থেকেই বলবো, চতুর্থ দফার ভোট শুরু হতেই কিন্তু কোচবিহার একেবারে অগ্নিগর্ভ হয়ে ওঠে এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে আমরা একেবারে ভোটের প্রথম পর্বেই অর্থাৎ শনিবার আজ চতুর্থ দফার ভোটের ঠিক সকাল হতেই আমরা যে ঘটনাটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে ভোটারদের লাইনে কিন্তু দেখা গেছে কোচবিহার জেলার শীতলকুচি বিধানসভা কেন্দ্রে কিন্তু ভোটারদের লাইন ছিল একেবারে চোখে পড়ার মতো এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে ভোটারদের লাইনেই কিন্তু গুলি চলে এবং সেই গুলির আঘাতে আহত হন এক 18 বছরের তরুণ, যে প্রথম ভোটার, এবার যে প্রথম বিধানসভা ভোটে ভোট দিতে আসে। ভোটদাতাদের মধ্যে তার গুলি লাগে এবং সেই গুলির আঘাতেই কিন্তু সেই ঘটনাস্থলে 1 ঘন্টা পড়ে থাকে আহত অবস্থায় এবং সেখানে তার মৃত্যু ঘটে। এই মুহূর্তে দাঁড়িয়ে এরপরে কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা কোচবিহার জেলার শীতলকুচি বিধানসভা কেন্দ্রে যে বিজেপি দলীয় নেতৃত্ব রয়েছে তারা কিন্তু দাবি করে যে সেই 18 বছরের তরুণ ছিল বিজেপি কর্মী এবং তার পরিবারেরও দাবি ছিল সে বিজেপি কর্মী। এবং এই জায়গায় দাঁড়িয়ে বিজেপির কিন্তু অভিযোগের তীর থাকে একেবারে তৃণমূলের দিকে। বিজেপি কিন্তু বারবার অভিযোগ করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তারা কিন্তু গুলি চালিয়ে সেখানে কিন্তু ঘটনাস্থলেই সেই 18 বছরের তরুণের মৃত্যু ঘটে। আবার কিছুটা বেলা গড়ালেই আমরা যে ঘটনা দেখতে পেয়েছি শীতলকুচির এই যে প্রথমে 18 বছরের তরুণ মৃত্যুকে ঘিরে কিন্তু একেবারে অগ্নিগর্ভ হয়ে ওঠে শীতলকুচি এবং যার জেরে তৃণমূল এবং বিজেপির যে সংঘর্ষ তা কিন্তু দফায় দফায় চলতে থাকে এবং তার ফলে কিছুক্ষণ বাদে ঠিক বেলা 11টা সাড়ে 11টা নাগাদ কিন্তু শীতলকুচির 126 নম্বর বুথে সেখানে কিন্তু অগ্নিগর্ভ হয়ে ওঠে 126 নম্বর বুথের মাথা ভাঙা এলাকা এবং যার জেরেই কিন্তু সেখানে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করতে বাধ্য হয়। আধা সেনা সেখানে গিয়ে লাঠিচার্জ করতে বাধ্য হয় এবং তারপরেই সেই তৃণমূল এবং বিজেপির সংঘর্ষের জেরে সেখানে কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জের পাশাপাশি ঘটনাস্থলের পরিস্থিতি অগ্নিগর্ভ যখন হয়ে ওঠে ঠিক সেই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনী গুলি চালায় নিজেদের আত্মরক্ষায় খাতিরে গুলি চালায় বলেই দাবি করেছেন তৃণমূল প্রার্থী নিশুত প্রামাণিক। তিনি বারবার বলেছেন যে কেন্দ্রীয় একদম থামাচ্ছে এবং একইভাবে যে তুমি যে কথাটা বলছিলে যে নিজেদের আত্মরক্ষার জন্য গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী, আমাদের কাছে এটা কমিশন সূত্রে খবর এমনটাই কিন্তু জানানো হয়েছে যে যিনি ওখানে পুলিশ পর্যবেক্ষক আছেন বিবেক দুবে, তিনি যে রিপোর্ট পেশ করেছেন সেখানে কিন্তু এমনটাই জানানো হয়েছে। একদম দেখো, তারপরেই কিন্তু বলা হয়েছে যে কেন্দ্রীয় বাহিনী নিজেদের আত্মরক্ষার দাবিতে আত্মরক্ষার জন্যই কিন্তু তৃণমূল এবং বিজেপির যে দলীয় সংঘর্ষ মুখে গুলি চালাতে বাধ্য হয় এবং কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে যে দাবি করা হয়েছে, বিবেক দুবে যে দাবি করেছেন তা বলা হচ্ছে সেখানকার যে স্থানীয় বাসিন্দা তারা কিন্তু কেন্দ্রীয় বাহিনীর থেকে বন্দুক ছিনিয়ে নিতে চেয়েছিল এবং তার ফলেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী সেই মুহূর্তে দাঁড়িয়ে নিজেদের আত্মরক্ষার খাতিরে সেখানে গুলি চালায় এবং গুলিতে আহত হন সেখানকার 4 জন বাসিন্দা। এবং তৃণমূল কংগ্রেসের দাবি, স্থানীয় তৃণমূল কংগ্রেসের দাবি সেখানে যে 4 জন আহত হয়েছেন এবং যার ফলে তাদেরকে পরে মাথাভাঙা হাসপাতালে নিয়ে গেলে সেখানে মৃত বলে ঘোষণা করা হয়, যদিও এক ব্যক্তির ঘটনাস্থলে মৃত্যু হয়। এবং তৃণমূল কংগ্রেসের পক্ষে দাবি করা হয়েছে সেই 4 জনই কিন্তু স্থানীয় তৃণমূল কর্মীর সমর্থক এবং তার ফলেই এরপরেই আমরা দেখেছি নির্বাচন কমিশনের তরফ থেকে সুদীপ জৈন তিনি কিন্তু রিপোর্ট তলব করে পাঠিয়েছেন, পূর্ণাঙ্গ যে ভিডিওগ্রাফি তারও রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন এবং 1 ঘন্টা কিন্তু সময় বেঁধে দিয়েছিলেন এই ক্ষেত্রে কেন এই পরিস্থিতি সৃষ্টি হলো, কেনই বা পরিস্থিতি হাতের নাগালে আনা গেল না, কেন বা পরিস্থিতি এরকম হাতের বাইরে চলে গেল, সেই নিয়েও কিন্তু সুদীপ জৈন রিপোর্ট তলব করেছিলেন এবং নির্বাচন কমিশনের তরফ থেকে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছিল শীতলকুচির এই ঘটনা নিয়ে। এবং এরপরেই আমরা দেখতে পেয়েছি শীতলকুচি অগ্নিগর্ভ হয়ে ওঠে। কিছুক্ষণ পরে নির্বাচন কমিশনের পক্ষ থেকে শীতলকুচির যে 126 নম্বর বুথ যেখানে যে জায়গা ঘিরেই সারাদিন একেবারে রাজনৈতিক চাপানুতোর চলছে সেই স্থানে কিন্তু ভোট গ্রহণ বন্ধ করে রাখা হয়, ভোট গ্রহণ স্থগিত করে দেওয়া হয় এবং তারপরেই কিন্তু কিছুটা আয়ত্তে আনা সম্ভব হয় শীতলকুচি, যদিও এখনো শীতলকুচিতে কিন্তু থমথমা রয়েছে, এখনো বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন রয়েছে। অনেক ধন্যবাদ সুস্মিতা তোমাকে। একদমই তাই, যে কোনো হিংসার ঘটনা, যে কোনো মৃত্যুর ঘটনা একদমই অনভিপ্রেত, কোনোভাবেই কাম্য না। আর যেখানে নির্বাচন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন, হাই ভোল্টেজ নির্বাচন, যাকে ঘিরে এত আলোচনা হচ্ছিল, এত তরজা হচ্ছিল, এত নিরাপত্তা
বলায় মুড়ে রাখা হয়েছিল বলা চলে প্রত্যেকটি বুথকে। সেখানে কিন্তু গত 3 দফাতেও আমরা দেখলাম হিংসার ঘটনা যেমন সামনে এলো, তেমনই চতুর্থ দফাতেও দিনভরই আমরা দেখলাম বিক্ষিপ্ত অশান্তি এবং শীতলকুচির মতন হিংসার ঘটনা কিন্তু সামনে এলো। 4 জন যেখানে মারা গেলেন, খুবই দুঃখজনক ঘটনা। এবং এইখানে একটি প্রশ্ন উঠে আসছে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকার উপর, যে এত কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা, এত পরিমাণে সিকিউরিটি থাকা সত্ত্বেও কিভাবে এরকম ঘটনা হলো। 793 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী অতিরিক্ত রাজ্যে আনা হয়েছিল চতুর্থ দফা নির্বাচনের কথা মাথায় রেখে, যাতে কোনো রকম হিংসার ঘটনা না ঘটে। এই নিয়ে চলে যাব রক্তিমার কাছে। রক্তিমা, কি মনে হচ্ছে এরকম নির্বাচন কমিশনের তরফ থেকে এত টাইট সিকিউরিটি থাকা সত্ত্বেও এরকম কেন ঘটলো, কি জানাতে পারবে? খুব এই যেটা আমরা সকাল থেকেই বলছি যে কেন্দ্রীয় বাহিনী, এত কেন্দ্রীয় বাহিনী রয়েছে, এত আঁটোসাঁটো নিরাপত্তা, তারপরেও কি করে এই ঘটনা ঘটছে প্রতিটি দফার নির্বাচনে? এখনো আমরা দেখিনি যে এমন একটা দফা গেল যেখানে খুন হলো না, যেখানে মানুষের মৃত্যু ঘটলো না। প্রথম থেকে আমরা দেখে আসছি, এইটা নিয়ে কিন্তু প্রথম থেকেই প্রশ্ন উঠছে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে। প্রথম থেকে মানুষ প্রশ্ন তুলছে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকেই আমরা প্রথম থেকেই প্রশ্ন তোলা হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর কি ভূমিকা। এবং স্বাভাবিকভাবেই যেখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দফাতে আমি যেমনটা সকালেও বলছিলাম, প্রথম দফাতে কেশিয়ারিতে, দ্বিতীয় দফাতে কেশপুরে, তৃতীয় দফাতে গোসাবা এবং আজকে চতুর্থ দফাতে শীতলকুচিতে যেভাবে একের পর এক ভোটের বলি হচ্ছে, মানুষের দিক থেকে ইতিমধ্যে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে যে কবে বন্ধ হবে এই মৃত্যুর রাজনীতি। ভোট তো সাধারণত আমরা জানি যে উৎসব হিসাবে পালন করা হয়, ভোট উৎসব আমরা বলে থাকি, তাহলে সেখানে রক্তপাত কেন? আর রক্তপাত হচ্ছে যখন, তাহলে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাটা কি? কেন্দ্রীয় বাহিনী সেখানে কি করছিল? সেই সমস্ত বুথগুলোতে যেখানে ঝামেলা হচ্ছিল সেখানে কোথায় ছিল কেন্দ্রীয় বাহিনী? দেখো, যেমনটা প্রথম থেকে আমরা সকাল থেকে যেটা বলে আসছিলাম, আজকেও আমরা দেখেছি বিভিন্ন বুথে বুথে ঝামেলা হতে। এবং যেখানে একজন একটু আগেই আমার সহকর্মী জানাচ্ছিলেন সুস্মিতা, যে আজকে যুবক ভোট দিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে, গণতান্ত্রিক উপায়ে তিনি লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছিলেন, সেখানে তাকে গুলি করা হয়। এবং অন্যান্য দিকেও আমরা যে দেখি যেখানে ঝামেলা হচ্ছে, 4 জনের মৃত্যু, সেখানে তাহলে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাটা কি? আর এছাড়াও আমরা এর আগেও দেখেছি তৃতীয় দফার ভোটে সুজাতা মণ্ডল, তিনি একজন প্রার্থী, তিনি খোলা মাঠ দিয়ে দৌড়ে আসছেন, তার উপরে হামলা হচ্ছে, মাথায় বাঁশের আঘাত করা হচ্ছে। অন্যদিকে অন্যান্য যে প্রার্থীরা রয়েছে, লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ভাঙচুর হচ্ছে। স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, এখনো মুখ্যমন্ত্রী তিনি, সেখানে তিনি যখন আমরা দেখেছিলাম নন্দীগ্রামে প্রথম দফার ভোটের সময়, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় যখন নন্দীগ্রামের 7 নম্বর বুথে উপস্থিত হয়েছেন, সেইখানে তৃণমূল কংগ্রেসের স্লোগানিং, পাল্টা স্লোগানিং বিজেপির, এর মাঝে যে তিনি এখনো তো মুখ্যমন্ত্রী, তাহলে তাকে ঘিরে যে এই যে বিক্ষোভ, সেটা কেন? এবং সেখানে কিন্তু কোথাও কেন্দ্রীয় বাহিনী দেখা আমরা পাইনি। যে ফুটেজ আমরা তুলে ধরেছি সেখানে কোথাও কেন্দ্রীয় বাহিনী ছিল না। সুজাতা মণ্ডল যখন আক্রান্ত হলেন সেখানে কোথাও কেন্দ্রীয় বাহিনী দেখা যায়নি। তাহলে স্বাভাবিকভাবেই এই প্রশ্নটা উঠছে, যেখানে যারা ক্যান্ডিডেট, যারা আর যাদের নাম বললাম এরা প্রত্যেকেই হেভি ওয়েট ক্যান্ডিডেট, তো এদেরই যেখানে নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষ কিভাবে, কতটা নির্ভয়ে ভোট দিতে যাবেন? অনুভব। একদমই, অনেক ধন্যবাদ রক্তিমা তোমাকে। অবশ্যই হিংসার ঘটনার দিকে আমরা নজর রাখছিলাম, যে দিনভর চতুর্থ দফার নির্বাচনকে ঘিরে কিভাবে উত্তপ্ত হয়ে উঠল 44টি আসন, 4টি জেলার 44টি আসনে চতুর্থ দফার নির্বাচন, এবং সেই নির্বাচনকে ঘিরে কিন্তু কার্যত রণক্ষেত্র হয়ে উঠল বঙ্গ। এবার চোখ রাখবো অন্য খবরের দিকে। এবং আজকে প্রশান্ত কিশোরের একটি অডিও টেপ ভাইরাল হয়েছে, এবং এই টেপ নিয়ে কিন্তু রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে। প্রশান্ত কিশোরের বক্তব্যকে কি কোনোভাবে অপব্যাখ্যা করা হচ্ছে, এই প্রশ্ন উঠতে শুরু করেছে। চলে যাবো রক্তিমা, তোমার কাছে কি মনে হচ্ছে তোমার? একটা অডিও ক্লিপ ভাইরাল হয়, সেখানে দেখা যাচ্ছে যে প্রশান্ত কিশোর তিনি বলছেন যে বাংলায় বিজেপির আসার একটা চান্স রয়েছে। এই অডিও ক্লিপটি ভাইরাল হয় এবং রাজ্য বিজেপির বিভিন্ন পেজ থেকে, তাদের অফিসিয়াল বিভিন্ন পেজ থেকে নেতা মন্ত্রীরা, অমিত মালব্য টুইট করেন, বিভিন্নভাবে এটা ভাইরাল করা হয়। যদিও এর সত্যতা কিন্তু আমরা যাচাই করিনি
এই যে অডিও ক্লিপটি, কিন্তু কিছুক্ষণ পর অডিওটি ভাইরাল হওয়ার কিছুক্ষণ পরই কিন্তু আমরা দেখতে পারি প্রশান্ত কিশোর নিজেই একটি টুইট করেন এবং সেই টুইটে কার্যত যে অডিও ভাইরাল হয়েছে তার সত্যতা তিনি নিজেই স্বীকার করে নিয়েছেন। তবে শুধু স্বীকারই নয়, এই টুইট করে তিনি কিন্তু এদিনকে বিজেপিকে কটাক্ষও করেন। আমি টুইটটি একটু পড়ে শোনাবো যে প্রশান্ত কিশোর কি টুইট করেছেন। তিনি ইংরেজিতে একটা টুইট করেছেন, আমি সেটারই বাংলা বলছি। প্রশান্ত কিশোর লিখেছেন, খুশি হয়েছি এটা জেনে বিজেপি নিজের নেতাদের চেয়ে আমার কথায় বেশি গুরুত্ব দিচ্ছে। এই লাইনটা কিন্তু খুব স্পষ্ট যে প্রশান্ত কিশোর নিজে স্বীকার করছেন তিনি অডিওটি তারই ছিল এবং তিনি পাল্টা বিজেপিকে কটাক্ষ করছেন। তিনি আরও লিখেছেন, বেশি মাতামাতি না করে সাহস থাকলে পূর্ণাঙ্গ অডিও ক্লিপ প্রকাশ করুক ওরা। আমি আগেও বলেছি, আবারও বলছি, পশ্চিমবঙ্গে 100-র বেশি, 100ও পেরোবে না বিজেপি। সুতরাং দেখো, এখানে কিন্তু স্পষ্ট একটা বার্তা রয়েছে যে যে অডিও ক্লিপটি প্রকাশ হয়েছে সেটা অর্ধেক অডিও ক্লিপ। এই ধরনের ক্লিপ কিন্তু যত ভোটের দিন এগিয়ে আসছে আমরা দেখেছি এবং প্রত্যেক দফার ভোটে এবারে যেমন আগেও বলছিলাম নতুন একটা ট্রেন্ড হয়ে গিয়েছে যে বিভিন্ন নেতা মন্ত্রীদের অডিও ক্লিপ সেগুলোকে ভাইরাল করে দেওয়া। দেখো, আমরা যেমন কিছুদিন আগেই দেখেছিলাম নন্দীগ্রামের ভোটের আগে ঠিক মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ক্লিপ, অডিও ক্লিপ ভাইরাল হয়েছিল। সেখানে দেখা যাচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় এক বিজেপি নেতার কাছে সাহায্য চাইছেন এবং সেই অডিও ক্লিপটিও যে আদতেই সত্য তাও কিন্তু এক কথায় স্বীকার করে নিয়েছিল তৃণমূল কংগ্রেস। এবং তার পরদিনই ঠিক তার পাল্টা হিসেবে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আরেকটি অডিও ক্লিপ ভাইরাল করা হয়, যেখানে শোনা যাচ্ছিল মুকুল রায় তারই আরেক বিজেপি নেতা, তার সহকর্মী, তাকে বলছিলেন কিভাবে নির্বাচন করতে হবে, কিভাবে কি কমিশনারকে জানাতে হবে, তার কাছে কি দাবি রাখতে হবে, সেই সমস্ত নিয়ে একটি অডিও ক্লিপ প্রকাশ হয়েছিল। তো এই অডিও ক্লিপ এবং তার পাল্টা অডিও ক্লিপ এটা কিন্তু অবশ্যই একটা মাইনে রাখছে, বলা যেতেই পারে যে ভোট রাজনীতিতে এখন নতুন একটা ট্রেন্ড হয়ে গিয়েছে অডিও ক্লিপের প্রকাশ। এবার দেখো, এখান থেকে একটা প্রশ্ন উঠছে বারবার করে যে অডিও ক্লিপ প্রকাশ হচ্ছে, যার সঙ্গে যার কথোপকথন হোক না কেন, সেটা তো একদম ব্যক্তিগত জিনিস রাজনীতির ময়দানে এনে এবং সেটা নির্বাচনের জন্য প্রচার করা কতটা যুক্তিযুক্ত? অনুভব। অনেক ধন্যবাদ রক্তিমা তোমাকে, ধন্যবাদ জানাবো সুস্মিতাকেও। দিনভর তোমরা আমাদের সঙ্গে ছিলে এবং আজকে পুরো দিনে যে সমস্ত ঘটনাগুলি হলো তা দর্শকদের সামনে অবশ্যই তুলে ধরলে তোমরা। অনেক ধন্যবাদ জানাই তোমাদের। এবং যেমনটা আপনাদের বলছিলাম যে চতুর্থ দফার ভোটের বিভিন্ন দিক কিন্তু সারাদিন আমরা দেখতে পেলাম, সারাদিন আপনাদের সঙ্গে ছিলাম। প্রত্যেকটি জেলায় যে সমস্ত খুঁটিনাটি ঘটনাগুলি ঘটছিল সে সমস্ত আপনাদের সামনে তুলে ধরলাম এবং আপনাদেরকে জানালাম যে চতুর্থ দফার ভোটে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি আজকে কীরকম ছিল, রাজনৈতিক চিত্রটা ঠিক কীরকম ছিল। প্রত্যেকটি জেলার প্রত্যেকটি রিপোর্টার আমাদের সামনে তুলে ধরেছিল সেই সমস্ত রাজনৈতিক চিত্রগুলি। এবং আপনারা সঙ্গে থাকুন আরোহী নিউজের, আর কিছুক্ষণের মধ্যেই অরিত্রের সঙ্গে দেখুন আজকে সারাদিনের সমস্ত গুরুত্বপূর্ণ খবর। সঙ্গে থাকুন। ঝামেলা করিস নি গো। ফোন করবি গাড়ি গাড়ি।
চারজন ওই দোকানে, ওইখানে একটা দোকান আছে, দোকানে বসে প্রতিদিনই ওরা আড্ডা মারে, কালকেও ওই রকম ছিল। তারপর হঠাৎ এই রাত্রি 11টা সাড়ে 11টা নাগাদ ওরা প্রতিদিনই থাকে। ওই সময় হঠাৎ করে শোনা যায় বাঁচাও বাঁচাও আমাকে মারতেছে। হঠাৎ করে আমরা কয়েকজন আগাই যে কালকে রাত্রিতে একটু অ্যালার্ট থাকতে হয়। তারপর আগালাম, আগানোর পরে দেখি ওকে মারছে। তারপরে জিজ্ঞেস করলাম কে মারছে, ও বলল যে ওই বাড়ির লোকটা আমাকে মারছে। কে? যে চানুর আরেক নাম, ভালো নাম হচ্ছে তপন দে, ও মারছে। কেন মারলো? যে এখানে বসে আছি ওরা এসে আমাকে মার দিল। কয়জন ছিল? 7-8 জন ছিল। তারপর এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে, ওদের প্রতি ক্ষিপ্ত ছিল এলাকাবাসী টিএমসির প্রতি। মারামারি করছে ভিতর মারামারি করছে देखिए मार रहा हो भैया भैया ছুঁড়েছে ওইখানে, এমন জোরে ছুঁড়েছে জানলা খুলে এটা কত নম্বর ওয়ার্ড গো? এটা কত নম্বর ওয়ার্ড? 142 নম্বর ওয়ার্ড।
দিদি তো সব গুন্ডা বাহিনী এখন এখন আপনি ছবিটা ওই ছবিটা তুই চেঁচিয়ে বলছিস কেন? কোথায় ভেঙেছি এখানে? দুষ্কৃতীদের বিরুদ্ধে ভোর রাতে এসে রীতিমতো হামলা চালানো হয় এখানে এবং শুধুমাত্র বিজেপি কর্মী সমর্থক বলেই এই হামলা চালানো হয়েছে বলে এই পরিবারের অভিযোগ এবং তারা যেটা বলছে তাদেরকে কোনো গরজ হয়েছে এই রামজীবনপুর এলাকায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে। কাল এই রাত্রে ভোর 3:30-র সময় আমরা ঘরে শুয়েছিলাম, ঘরের দরজায় এসে লাথি গালাগালি নোংরা নোংরা ভাষা বলছে তোরা ভোট দিতে গেলে তোদেরকে সব কটাকে রেপ করব, মার্ডার করব, খুন করব, তোর কোন বাবারা এসে বাঁচাই দেখবো, খেলবো তোদের সঙ্গে, খেলবো দেখবো তোদেরকে এসে বাঁচায়। এটা কারা বলছে? টিএমসির ছেলেরা। কিছু এমন হয়নি, ওরা হঠাৎ রাত্রিতে এসে আমরা বলে তোরা তৃণমূল সিপিএম করি, এই বিজেপি করিস। আমি বলে আমরা তো বিজেপিকে আগের দিনে সন্ধ্যেবেলা আমাদেরকে দিয়ে গেলো কাগজ, এই বাড়ি ও বাড়ি কাগজ দিয়ে গেলো, আমাকে দেয়নি। তা দেয়নি আমি বলে দেয় না, তাহলে আমরা না যাবো, না যেতে দেয়। তারপরে রাত থেকে ভোরবেলা রাত্রির দিকে এসে এরকম। अरे हम तो नहीं उधर एमएस के स्कूल है, एमएस के स्कूल है। दिच्छी हाँ आता अरे शांत शांत हम लोगों को भी छोड़ना पड़ेगा। ये आई कार्ड इलेक्शन कमीशन का है, हम कैंडिडेट को छोड़ना है। आई कार्ड इलेक्शन कमीशन का है। अरे हम लोग भी जाएंगे, सब जाएंगे। आप खुल दीजिए हमको। मालूम नहीं कहाँ से आते आप लोग इलेक्शन ड्यूटी कवर करने में। इलेक्शन कमीशन ने कार्ड दिया हम लोगों को। अरे भाई खुला दीजिए तो। कहाँ से आए ये लोगों के मारने का मारना चाहिए। देखिए आप मारना चाहिए नहीं, इसको तो अंदर जाना है। जो बीमार है बुजुर्ग हम उसको पहले ले जाए। देखिए ये क्या करता है भाई, कहाँ ये आए? ये हमारा ले जा रहे हैं, उसको अंदर ले जा रहे हैं। जाने दीजिए पहले सर, अंदर नहीं आप जा कैंडिडेट जा सकते। क्यों? इलेक्शन कमीशन का कार्ड है सबके पास। ये क्या है? क्यों नहीं जाने? अरे हम लोग तो अंदर जा सकते थे, आप लोग हम लोगों की क्यों आप लोग रुके हैं? हम लोगों क्यों रुके हैं? आप सारे वोटर को यहाँ पर बाहर क्यों खड़ा कर रखा है? अंदर सब ऊपर लाइन करके जगह नहीं है, अंदर क्यों जगह नहीं? সেন্ট্রাল বাহিনী, সেন্ট্রাল ফোর্স কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি। সেন্ট্রাল বাহিনীর সামনে এখানে ইয়ে করছে ওখানে 100 মিটারের মধ্যে ঘটনা। আরো কোথায় গেল? আরো কোথায় গেল? এগুলো কি হচ্ছে? কি হচ্ছে আপনারা বলুন, কি হচ্ছে এটা? আপনি কি বলছেন? मैं पूरी जिम्मेदारी लेता हूं कि बूथ पर
शांतिपूर्ण मतदान होगा। बूथ पर कोई दिक्कत नहीं आएगी। बूथ पर हर आदमी अपनी स्वेच्छा से मतदान करेगा। नहीं, मेरा बात सुनिए। अगर आप लोग एक काम करता तो हमारा इधर कितना क्यों जरूरत है कि इधर इतना टाइम खड़ा रहने का? इधर कोई जरूरत है तो नहीं, देख लीजिए शांतिपूर्ण मतदान चल रहा है, आपके सामने है। बाकी एजेंट नहीं बैठने पाएगा। अगर एजेंट बैठेगा तो उसका बाइक जला दिया जाएगा, उसका रिलेटिव हुआ तो कहाँ पे हुआ? आप बोलते हैं कहाँ पे हुआ? तो चलिए यहाँ तो नहीं तो मुंबई मतदान केंद्र पर हुआ। यहाँ पे कुछ नहीं हुआ। निर्वाचन कमिशन मीडिया मॉनिटरिंग करे निर्वाचन कमिशन साथ आप यहाँ है क्या? हम बाहर हमको क्या बात होता है? हम टीचर है, हाई स्कूल का टीचर है, हम हाई स्कूल का टीचर है, रिटायरमेंट टीचर है। हमको बाहर कर दिया उधर में, हमको मोटरसाइकिल पोड़ दिया, हमको मोबाइल पोड़ दिया। मैं पहुंच रहा हूँ, वहाँ पे पहुंच रहा हूँ, देख रहा हूँ। कोई खबर है, प्रॉब्लम हो रहा है? आप वोटर को सुन रहे हैं, आपको कोई इन्फॉर्मेशन है कहाँ पर? कोई नहीं, हमें कोई इन्फॉर्मेशन नहीं है। मैं 226 नंबर बूथ पे जा रहा हूँ देखने के लिए। क्या खबर है वहाँ पर 226 से? केवल देखने के लिए जा रहा हूँ, वहाँ कोई दिक्कत तो नहीं है। लेकिन यहाँ पर हम पहुँचे तो देख सकते हैं कि गाँव वाले जिस तरीके से कह रहे हैं, कोई इत्तला थी आपको? हम कोई इत्तला, हमें इसकी कोई आपकी वो टीम क्या है? यूपी से हूँ, हिंदी समझ पाता हूँ। क्या हो रहा है? सेंटर है तो मोदी का दलाली का खाट कर रहे चाहता हूँ। अब देखिए बांग्ला में आधार है, बांग्ला नहीं चलता है, आधा है कुछ चलता है। चलिए हमारा साथ আমরা সামনে ছিলাম, আমরা কিছু বলতে পারি না, একজন ব্যক্তি যে মহিলারা অভিযোগ এটা জানি না প্রতি করে আমি আমার ফোন নাই, মোবাইল নিয়ে নিচ্ছে ওখানে ঘুরতে দেয় না। হ্যাঁ অন কর আমার অন করা। ঠিক আছে কার কাছে? আমার মোবাইলই ওখানে ঢুকতে দেয়নি, মোবাইল নিচে কি হয়েছে? কি হয়েছে? আমি বেরিয়ে আসছি, মোবাইলটা তো নাই ওদের কাছে, নিয়ে গেছে মোবাইল, তো ওকে দিচ্ছি আমি। কি হয়েছে? মোবাইল আমার কাছে দিচ্ছি আমি। ওখানে পুলিশ অফিসার, জেডিং অফিসার বললো মোবাইল রাখতে পারবেন না। তখন আমি একে ডাকলাম এবং বললাম যে মোবাইল এবং মোটরসাইকেল নিয়ে যা। ও মোবাইল মোটরসাইকেল ভোট শুরু হয়ে গেছে, ও একটু দেরি করছে, আধা ঘন্টা দেরি করার পরে ভোট 10-15টা পড়ছে। আমি ফার্স্ট ভোট দিছি, দেওয়ার পরে মোবাইল নিয়ে যখন মাঠের খানিতে উঠছে, মোবাইল এবং ইয়াটা নিয়ে সঙ্গে সঙ্গে বাড়ি দিয়ে ওকে ফেলা দিছে। মোটরসাইকেলের ডাং, একে ডাং পুরা ডাং মারার সাথে সাথে বলছে তোকে চল নদীর পাড়ে। একে নদীর পাড়ে নিয়ে গেছে মোটরসাইকেল সহ, নিয়ে যায় মোটরসাইকেল ভিতরে পুড়ে দিল। আমি তো আমার কাছে তো মোবাইল টোবাইল কিচ্ছু নাই, এখানে আপনার নাম্বার পর্যন্ত নাই। এখানে নাম্বার, আমি কেবল নাম্বার দিয়ে আমি ফোন করতেছি, আপনার কারো নাম্বার নাই। আপনি কি ভোট দিতে গিয়েছেন? ভোট দিতে পারেননি? হ্যাঁ তাই। কখন গেছিলেন? আমি সকালবেলা গেছিলাম। কি হয়েছিল? আমাকে ধরলো, আমি যখন ফেরত আসছি ভোট দিইনি, আমি ব্যাক করতেছি, এই সময় আমাকে ধরলো। কাকার মোবাইলটা আমার পকেটে ছিল, মোবাইলটা কেড়ে নিল। কেড়ে নেওয়ার পর তারপরে মোবাইলটা আমাকে মানে গাড়িতে বাড়ি মারলো, আমি পড়ে গেলাম, আমাকে মারধর করলো এবং বাইক ভাঙচুর করলো। হ্যাঁ, বিজেপি সমর্থক। কত নম্বর বুথ হয়েছে ঘটনা? এটা 7-227। আমি ব্লক সভাপতি। আমি ব্লক সভাপতি, ঠিক আছে। আমার নিজের বুথে আমি পুলিং এজেন্ট। আমি 6টা বাজতে 15 মিনিট আগে আমি ভিতরে গিয়েছি, আমি বসেছি।
বসার পরে আমি পুলিং এজেন্ট ফর্ম ফিল আপ করে আমি আমার নিজস্ব ভোট ফার্স্ট প্যানেলে আমি দিয়েছি। ভোট দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ ভোট চলার পরে এখানে পুলিশ অফিসার যারা আছেন, আপনি বসতে পারেন, ওখানে এজেন্ট বসতে পেরেছে? হ্যাঁ আমি এজেন্ট। তো আপনি কি এখন ওখানে এজেন্ট আছে? আমাদের ওখানে কেউ এজেন্ট নেই, বের করে দেওয়া হয়েছে। কারা তুলেছে? সেটা বিজেপির। এটা কত নম্বর বুথ হয়েছে? 227। আমরা একজন ভোটারকে দেখলাম এবং একই সঙ্গে আমরা দেখলাম আমি ব্লক বি সভাপতি, আমি নিজে সেখানে ছিলাম। আপনার নাম? আমার নাম বিশ্বনাথ দে। আমি নমস্কার, আরোহী নিউজ লাইভের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অরিত্র। প্রথমে দেখব লক্ষ্য 21। নজিরবিহীন ছবি, চতুর্থ দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী চালালো গুলি এবং গুলির আঘাতে মৃত্যু 4 জনের। অন্যদিকে প্রথমবারের জন্য ভোট দিতে গিয়ে রাজনৈতিক সংঘর্ষে পড়ে মৃত্যু হলো এক তরুণ ভোটারের। আর বিক্ষিপ্ত অশান্তি নয়, একাত্রা খুন নয়। বঙ্গে চতুর্থ দফার ভোটের শুরুতেই প্রাণ গেল 5 জনের। বোমাবাজি, অশান্তি, খুনের নজির বঙ্গভোটে থাকলেও কেন্দ্রীয় বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যু এক কথায় নজিরবিহীন। শনিবার শীতলকুচির পাগলাপীরে ভোটার লাইনেও চলে গুলি। তৃণমূল বিজেপির সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় আনন্দ বর্মন নামে এক তরুণ ভোটারের। অন্যদিকে মাথাভাঙার জোর পাটকিতে বাহিনীর গুলিতে 4 জনের মৃত্যুতে জনমানসে তৈরি হয় প্রবল ক্ষোভ। মৃতদের নাম হামিদুল হক, মনিরুল হক, সামিউল মিয়া এবং আমজাদ হোসেন। শীতলকুচি বিধানসভার আওতায় পড়ে জোরপাটকি। সূত্রের খবর, শনিবার সকালে 126 নম্বর বুথে তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ বাধে। পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী সেখানে যায়। উত্তেজিত পার্টির লোকজন কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা করে। অশান্তি হাতের বাইরে চলে গেলে বাহিনী গুলি চালায়। ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। 3 জনকে মাথাভাঙা হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। ঘটনার পরই ওই বুথে ভোট প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। সাধারণ লোককে মারলো কেন? কেন্দ্রীয় বাহিনীর গুলি চালানোর কথা স্বীকার করেছে কমিশন। সিআইএসএফ গুলি চালিয়েছে বলে জানাচ্ছে তারা। এ বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন। কোন পরিস্থিতিতে কেন বাহিনী গুলি চালালো, পরিস্থিতি কতটা জটিল ছিল জানতে চাওয়া হয়েছে। ঘটনার ভিডিও ফুটেজ খতিয়ে দেখবে কমিশন। বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে 126 নম্বর বুথে। সূত্রের খবর, ওই বুথে ভোট গ্রহণ স্থগিত করে দিয়েছে নির্বাচন কমিশন। এই ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিকে আঙুল তুলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। কোচবিহারে চতুর্থ দফার ভোটে 5 জনের মৃত্যুর কাণ্ডে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় দুষছেন কেন্দ্রকে, অন্যদিকে নরেন্দ্র মোদী সমবেদনা জানিয়েছেন মৃতের পরিবারদের। দিল্লির পুলিশ 5 জনকে গুলি করে মেরে দিল। বনগাঁর জনসভা থেকে কেন্দ্রকে সরাসরি আক্রমণ শানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থ দফার ভোটে কোচবিহারের জোর পাটকি ও পাগলাপীরে গুলিবিদ্ধ হয়ে মোট মৃত্যু হয়েছে 5 জনের। ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগেরও দাবি করেছেন দলনেত্রী। আজকে ভোটের লাইনে 5 জনকে 4 জনকে গুলি করে মেরে দিয়েছে দিল্লির পুলিশ। দিল্লির পুলিশ 4 জনকে গুলি করে মেরে দিয়েছে, আর একজনকে সকালে মেরেছে। 5 জন আমার 5টা ভাইকে মেরে দিয়ে বলছে গ্রামবাসীরা নাকি বন্দুক কাটতে এসেছিল। লজ্জা করে না? দড়ি দিয়ে মরা উচিত বিজেপি তোমার। মানুষ খুনের রক্ত দিয়ে বড় কথা বলে। আমি বলে গেলাম অমিত শাহ, ইউ রিজাইন, ইউ রিজাইন, ইউ রিজাইন অ্যাজ এ হোম মিনিস্টার, ইউ আর এ কনস্পিরেটর। অন্যদিকে এই মর্মান্তিক ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার শিলিগুড়ি জনসভা থেকে তিনি বলেন, ভোট চলাকালীন এভাবে নিরীহ মানুষের প্রাণ যাওয়া অত্যন্ত বেদনার। এরপরেই ফের একবার তৃণমূলকে নিশানা করেন তিনি। इस बीच कुछ बिहार में जो हुआ है वो बहुत ही दुखद है। जिन लोगों की मृत्यु हुई है, मैं उनके निधन पर दुख जताता हूं। मेरी संवेदनाएं उनके परिवार के साथ है।
बीजेपी के पक्ष में जन समर्थन देखकर दीदी और उनके गुंडों में बौखलाहट हो रही है। आपकी कुर्सी जाते देख दीदी इस स्तर पर उतर आई है। কোচবিহারের ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। শীতলকুচির ঘটনায় তীব্র নিন্দা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবারই সাংবাদিক সম্মেলন করে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা ভীষণ দুর্ঘটনা, ভীষণ একটা এত আতঙ্কের একটা ঘটনা এবং গণতন্ত্র হত্যাকারী একটা ঘটনা, যে ঘটনা দিয়ে সকালবেলা আমাদের ঘুম ভেঙেছে প্রায় আজকে। এবং সকালবেলায় আমি যখন মিটিং করতে শুরু করি তখন থেকে আমার কানে আসতে শুরু করে। সকালবেলাতেই শীতলকুচিতে একজন খুন হন, তারপরে আবার আরও 4 জন পরপর পুলিশের গুলিতে এবং কেন্দ্রীয় সরকারের পুলিশের গুলিতে। এটা কেন্দ্রীয় সরকার না হয়ে যদি রাজ্য সরকারও হতো সেটাকেও আমি নিশ্চয়ই পছন্দ করতাম না। এবং আমি মনে করি যেভাবে পিসফুল একটা ইলেকশনকে বিজেপি যখন জানে তারা পুরো হারছে এবং তারা পুরোপুরি হারবে, তখন বিজেপি সারা ভারতবর্ষের সব সরকার নিয়ে, প্রত্যেকটা রাজ্য সরকার নিয়ে বাংলায় পড়ে থেকে বাংলায় হিংসা সন্ত্রাস ছড়াচ্ছে। এবং আজকের ঘটনার জন্য হোম মিনিস্টার অমিত শাহ পুরো দায়ী এবং উনি নিজে কনস্পিরেটর, উনি নিজে কনস্পিরেসি রোজ করছেন। আমি সেন্ট্রাল ফোর্সকে দায়ী করি না এই কারণে যে তারা একজনের নির্দেশে চলে এবং তারা যে নির্দেশে চলে সেটা হচ্ছে হোম মিনিস্টারের নির্দেশে চলে। ইলেকশন কমিশনের আন্ডারে ফোর্স থাকলেও মনে রাখবেন যে প্রতিদিন এই যে এবারের মতো কোনোবার দেখেছেন আমাদের হাতে কিছু নেই, কিন্তু অ্যাকচুয়ালি যদি দেখেন এখানে 356 অঘোষিত করে ঘোষিতভাবে কাজ করছে। কিরকম? প্রথমে সেই ডিজিকে চেঞ্জ করলো। ডিজি হচ্ছে রিয়েল পিলার অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন, বিশেষ করে ল অ্যান্ড অর্ডার। ডিজিকে চেঞ্জ করলো, আমাদের জিজ্ঞেস করেনি, নিজে বসিয়েছে বিজেপির কথায়। এডিজি ল অ্যান্ড অর্ডার চেঞ্জ করলো, এডিজি ল অ্যান্ড অর্ডার বসিয়েছে তারা নিজের কথায়, আমাদের কাছ থেকে কোনো প্যানেল চাইনি। যতগুলো ডিএম, এসপি, আইসি চেঞ্জ হয়েছে, ইভেন কুচবিহারেও আপনারা জানেন যে এসপি এসছেন, তিনি আমাদের রেকমেন্ডেড এসপি নয়, ইলেকশন কমিশনের রেকমেন্ডেড এসপি। এবং তারা প্ল্যান করেই ঘটনাগুলো ঘটিয়েছে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমি এটাকে নিয়ে পুরো তদন্ত করব, সম্পূর্ণভাবে করব। যদিও এখন ইলেকশন কমিশনের আন্ডারে পুলিশ আছে, আমাকে বলবে আমি কোর্ট ভায়োলেট করেছি, যেখানে মানুষের প্রাণ নিয়ে খেলা হয়। আর যদি কেউ নির্জীব পদার্থের মতো বসে থাকে সেখানে মনে করি আমার একটা করণীয় আছে, যেহেতু আমি চিফ মিনিস্টার এই স্টেটে এবং এখনো আমার ইলেক্টেড গভর্নমেন্ট আছে, আগামী দিনেও থাকবে। আমি এটা একটা সিআইডি এনকোয়ারি করে দেখবো যে কারা কিভাবে এটা করলো, আমিও আমাদের তরফ থেকে করব। কেউ বলতে পারে যে তারা করতে পারে না, কেউ তার নিজের তর্কের খাতিরে বলতে পারে, যার যার লিমিটেশন, যার যার পাওয়ার আছে। বাট মানুষ যখন এতগুলো মারা যায় তখন প্রাইম মিনিস্টার শিলিগুড়িতে আজকে মিটিংয়ে দাঁড়িয়ে বলছে যে তারা সেলফ ডিফেন্সের জন্য গুলি করেছে। সেলফ ডিফেন্সের জন্য গুলি করাটাকে লোকে পছন্দ করে? যদি সেলফ ডিফেন্সও হয়ে থাকে, কোথায় সেলফ ডিফেন্স? কে আহত হলো? কার কোথায় ইনজুরি? আমি তো শুনেছি ওখানে কতগুলো ছেলে ছবি তুলেছিল, তাদের ছবিগুলো পর্যন্ত ডিলিট করে দেওয়া হয়েছে, ছবিগুলো পর্যন্ত ডিলিট করে দেওয়া হয়েছে। আর আপনারা এতগুলো সাংবাদিক, আপনাদের এত চ্যানেল, এত প্যানেল, আপনারা কেউ পেলেন না কোনো ছবি? এটা কখনো হতে পারে? যদি ওদের কেউ অ্যাটাক করতো, একটা বানানো ঘটনা এতগুলো লোককে মেরে ফেলার পরে একটা ঘটনা ভাঙিয়ে ভাবে কি প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী? বাংলাকে এত দুর্বল হওয়ার কোনো কারণ নেই। আর উত্তরবঙ্গ শান্ত জায়গা, বাট উত্তরবঙ্গকেও বারবার একইভাবে আঘাত করার কোনো কারণ থাকতে পারে না। আসাম থেকে অনেক আঘাত অনেক সময় কুচবিহার সহ্য করেছে, বিএসএফ এর অনেক আঘাত, কুচবিহারে অনেক লোক গুলিতে মারা গেছে উইদাউট এনি কনফ্রন্টেশন। এমনকি দক্ষিণ দিনাজপুরে মারা গেছে গুলিতে, বিএসএফ এর গুলিতে, উত্তর দিনাজপুরে মারা গেছে, মালদায় মারা গেছে। আমরা বারবার করে বলছি, দেখুন আমি ফ্রম দ্য ডে ওয়ান আমি বলছি যে এরা বাড়াবাড়ি করছে। আমার সেন্ট্রাল পুলিশের বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই, কিন্তু আমি মনে করি যে এরা বাড়াবাড়ি করছে পলিটিক্যাল ইনস্ট্রাকশন এবং বাড়াবাড়ি করছে পুলিশের মানে পুরো দিল্লির নির্দেশে। যখন বিজেপি গণতান্ত্রিকভাবে একটা ইলেকশন জিততে পারে না তখন তাদের এটাই কাজ, খুন করো, গুলি মারো এবং এলাকা দখল করো।
কেন করবে এটা? প্রতিদিনই প্রত্যেকটা ইলেকশনের আগে আপনারা দেখতে পাচ্ছেন তারপর 48 ঘন্টা আগে থেকে এলাকায় চাষ করা হচ্ছে, এলাকায় সেন্ট্রাল পুলিশ গিয়ে সন্ত্রাস করছে, এমনকি মেয়েদেরও ছেড়ে কথা বলা হচ্ছে না। আমি একথা আজকে নয়, আমি নন্দীগ্রাম থেকে আপনাদের বলছি, এটা ভীষণ দুর্ঘটনা, ভীষণ একটা এত আতঙ্কের একটা ঘটনা এবং গণতন্ত্র হত্যাকারী একটা ঘটনা, যে ঘটনা দিয়ে সকালবেলা আমাদের ঘুম ভেঙেছে প্রায় আজকে। এবং সকালবেলায় আমি যখন মিটিং করতে শুরু করি তখন থেকে আমার কানে আসতে শুরু করে, সকালবেলাতেই শীতলকুচিতে একজন খুন হন, তারপরে আবার আরও 4। জীবনে প্রথমবার ভোটের অভিজ্ঞতা গ্রহণ করার আগেই মাটিতে লুটিয়ে পড়লেন শীতলকুচির 18 বছরের এক তরুণ যুবক। দ্বিতীয় দফা ভোটেও রক্তস্নাত বাংলা। ভোট শুরু হতেই ঝরল রক্ত, কেড়ে নিল প্রাণ। কোচবিহারের শীতলকুচি বিধানসভা এলাকার ঘটনা। 18 গণ্ডি পেরোতেই প্রথমবার ভোটার তালিকায় নাম তুলেছিলেন আনন্দ বর্মন। হাতে ভোটার কার্ড নিয়েই সকাল সকাল লাইনে দাঁড়িয়েছিলেন নিজের ভোটাধিকার প্রয়োগ করতে, কিন্তু হায় নিয়তি, কিছু বুঝে ওঠার আগেই বন্দুকের গুলি এসে লাগে ওই তরুণের পিঠে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ওই তরুণ। মৃত তরুণের পরিবারের দাবি, আনন্দ বর্মন বিজেপি সমর্থক ছিলেন। তাদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই অতর্কিতে হামলা চালিয়েছে। নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষের অবশ্য দাবি, বিজেপির হারমাদ্রাই এই ঘটনাটি ঘটিয়েছে। মৃত তরুণের মামা জানিয়েছেন, ভোটের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় একজন তৃণমূল সমর্থক বোমা বন্দুক নিয়ে আক্রমণ করে, সেই গুলিতেই প্রাণ হারান বলেই অভিযোগ। হাসপাতালে নিয়ে গেলে তরুণকে মৃত বলে ঘোষণা করা হয়। রাজ্য জুড়ে চলছে গণতন্ত্রের উৎসব, আর সেই উৎসবেই প্রাণ হারালো 18 বছরের তরুণ আনন্দ বর্মন। ভারতের অন্যতম রাজ্য অসমে যেখানে প্রথম ভোটারকে ভোট দেওয়ার পর একটি চারাগাছ দেওয়া হচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে প্রথমবার ভোট দিতে গিয়েই মৃত্যু হলো তরুণের, যা গণতন্ত্রের জন্য অত্যন্ত লজ্জাজনক বলেই মনে করছে পর্যবেক্ষক মহল। রাজ্যে 793 কোম্পানির বিশাল কেন্দ্রীয় বাহিনী দিয়ে বুথের 200 মিটারের মধ্যে 144 ধারা জারি করে চলছে চতুর্থ দফা নির্বাচন। কিন্তু তারপরেও কি করে এমন রক্তাক্ত ঘটনা ঘটছে? নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে পর্যবেক্ষক মহল। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। চতুর্থ দফার শুরুতেই উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার। দিকে দিকে রাজনৈতিক সংঘের পাশাপাশি আক্রান্ত হলেন প্রার্থীরা। হামলা এবং বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ এবং উদয়ন গুহ। চতুর্থ দফা ভোটের দিন দিকে দিকে রাজনৈতিক উত্তেজনা চরমে। সংঘর্ষ, হিংসা, হানাহানিতে উত্তপ্ত রাজ্য রাজনীতি। কোথাও আক্রান্ত হচ্ছেন প্রার্থী, কোথাও বা ভাঙচুর করা হচ্ছে প্রার্থীর গাড়ি। এবার আক্রান্ত হলেন কোচবিহারের দিনহাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। শনিবার চতুর্থ দফার ভোটের দিন বুথ পরিদর্শনে যাওয়ার সময় দিনহাটার ভেটাগুড়িতে ভাঙচুর করা হয় তৃণমূল প্রার্থী উদয়ন গুহের গাড়ি। পাশাপাশি হামলার অভিযোগ উঠেছে উদয়ন গুহের উপর। ভেটাগুড়ি ভোট কেন্দ্রের তৃণমূল বুথ এজেন্টের অভিযোগ, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই হামলার ঘটনায় জড়িত। পাশাপাশি পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগও উঠেছে। शांतिपूर्ण मतदान होगा, बूथ पर कोई दिक्कत नहीं आएगी, बूथ पर हर आदमी अपनी स्वेच्छा से मतदान करेगा। नहीं, मेरा बात सुनिए, अगर आप लोग एक काम करता तो हमारा इधर कितना क्यों जरूरत है कि इधर इतना टाइम खड़ा रहने का? इधर कोई जरूरत है तो नहीं, देख लीजिए शांतिपूर्ण मतदान चल रहा है, आपके सामने है। बाकी एजेंट नहीं बैठना पाएगा, अगर एजेंट बैठेगा तो उसका बाइक जला दिया जाएगा, उसका रिलेटिव नहीं होगा। हुआ तो कहाँ पे हुआ? आप बोलते हैं कहाँ पे हुआ? तो चलिए यहाँ तो नहीं तो मुंबई मतदान केंद्र पर हुआ, यहाँ पे कुछ नहीं हुआ। নির্বাচন কমিশনে মিডিয়া মনিটরিং করে সেন্ট্রাল বাহিনী, সেন্ট্রাল ফোর্স কিচ্ছু করেনি, সেন্ট্রাল বাহিনীর সামনে এখানে ইয়ে করছে ওখানে 100 মিটারের মধ্যে ঘটনা। আরো কোথায় গেল? আরো কোথায় গেল? এগুলো কি হচ্ছে? আপনারা বলুন, কি হচ্ছে এটা? আপনি কি বলছেন? ভোট শুরু হতেই উত্তপ্ত হয়ে ওঠে কোচবিহার। দিনহাটার পাশাপাশি আক্রান্ত হন কোচবিহারের নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ। চতুর্থ দফার ভোট শুরু হতেই বুথে বুথে যেতে শুরু করেন তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ। সেখানেই ঘটে বিপত্তি। চিলখানা হাই স্কুল প্রাঙ্গণে তৃণমূল প্রার্থী পৌঁছাতেই চিলখানা হাই স্কুলে ঢুকতে বাধা দেওয়ার সঙ্গে তৃণমূল প্রার্থীকে ঘিরে বিক্ষোভের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ঘটনাস্থলেই কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বাহিনীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন প্রার্থী। অন্যদিকে বিজেপির তরফে অভিযোগ করা হয় শান্ত জায়গাকে অশান্ত করছে রবীন্দ্রনাথ ঘোষ।
বুথে ঢুকতে দিচ্ছে না, হ্যাঁ মানে ধাক্কা দিচ্ছে, ধাক্কা ধাক্কি করছে। ওরা বুথে ঢুকতে পারে না, ওরা বুথের মধ্যে ঢুকতে পারে না, জোর করে ঢুকছে আর্মস নিয়ে, ঢুকে আমাকে ধাক্কা ধাক্কি করছে, প্রিসাইডিং অফিসারকে ধমকাচ্ছে, আমাকে বুথে যেতে দেবে না, দেখতে দেবে না। কারণ কি? কারণ কোনো কিছু আছে বলে আমার डायरेक्शन है। আমি বলছি क्या डायरेक्शन है? आपको इलेक्शन का लॉ है, लॉ मानना पड़ेगा। কোনো কিছু কি সন্দেহ করছেন? একদম করছে কেন্দ্রীয় বাহিনী। এখানে ভোটাররা প্রায় মানে সকাল থেকে দাঁড়িয়ে রয়েছেন, ভেতরে পর্যন্ত লাইন করার কোনো ব্যবস্থা নেই। আমি প্রিসাইডিং অফিসারকে ম্যাডামকে বললাম কিছু মহিলাকে নিয়ে গিয়ে বারান্দায় লাইন দেওয়ার ব্যবস্থা করছে, এরা ঢুকতে দেবে না। যে রবি ঘোষ এতদিন দালালি করছে, কোন উন্নয়ন করে সেই রবি ঘোষ করতেছে এটা। বিগত 3 দফার ভোটের চিত্রের অন্যথা ঘটল না চতুর্থ দফার দিনও। রাজনৈতিক কর্মী সমর্থক থেকে আরম্ভ করে দলীয় নেতৃত্ব বা প্রার্থী আক্রান্তের ঘটনায় রাজনৈতিক উত্তেজনা চরমে, জারি রাজনৈতিক দরজা। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। চতুর্থ দফার ভোটে উত্তরবঙ্গের ভোটে ঝরল রক্ত এবং মৃত্যু হলো 5 জনের। অন্যদিকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গে শুরু হলো অশান্তি। বাকি 3 দফার মতো শুধু বিক্ষিপ্ত অশান্তি নয়, চতুর্থ দফার ভোট দেখলো 5 জনের মৃত্যু। কোচবিহারের শীতলকুচিতে মৃত্যু হলো 5 জনের। হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনাতেও ছড়ালো বিক্ষিপ্ত অশান্তি। কোথাও আক্রান্ত হলেন প্রার্থী, কোথাও আবার কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে শুরু হলো বচসা, কোথাও হাতাহাতিতে জড়ালেন কর্মীরা, কোথাও আবার ভাঙচুর করা হলো প্রার্থীর গাড়ি। হাওড়া জেলার বালিকেন্দ্রের সকালবেলাতেই শুরু হলো অশান্তি। বেলুড়ের লালবাবা কলেজে বিজেপি তৃণমূল হাতাহাতিতে ছড়ালো উত্তেজনা। শেষে পরিস্থিতি সামাল দিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। হুগলির চুঁচুড়াতে 66 নম্বর বুথে বিজেপির তারকা প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। আধা সামরিক বাহিনী পরিস্থিতি সামাল দেয়। অভিযোগের তীর তৃণমূলের দিকে। চুঁচুড়ায় লকেটের বিপক্ষে লড়ছেন তৃণমূল প্রার্থী অসিত মজুমদার। তার পাল্টা অভিযোগ, বিজেপির লোককে দিয়ে এসব করিয়ে শান্তিপূর্ণ ভোট অশান্ত করার চেষ্টা চলছে। জানেও হারবে, তাই এই নাটক করে যে সুন্দর ভোট ব্যবস্থা এটাকে বানচাল করতে চাইছে। বেহালা পূর্বে 142 নম্বর ওয়ার্ডের রামজীবনপুরে বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। সকালেই সেখানে পৌঁছান তারকা প্রার্থী পায়েল সরকার। অন্যদিকে চিলাখানা হাই স্কুলে বুথের ভেতরে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনাস্থলে নাটাবাড়ি তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ আসেন। শুরু হয় কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে বচসা। বিজেপির অভিযোগ, শান্ত জায়গাকে অশান্ত করছেন তৃণমূল প্রার্থী রবীন্দ্রনাথ ঘোষ। বুথে ঢুকতে দিচ্ছে না, হ্যাঁ মানে ধাক্কা দিচ্ছে, ধাক্কা ধাক্কি করছে। ওরা বুথে ঢুকতে পারে না, ওরা বুথের মধ্যে ঢুকতে পারে না, জোর করে ঢুকছে আর্মস নিয়ে, ঢুকে আমাকে ধাক্কা ধাক্কি করছে, প্রিসাইডিং অফিসারকে ধমকাচ্ছে, আমাকে বুথে যেতে দেবে না, দেখতে দেবে না। কারণ কি? কারণ কোনো কিছু আছে বলে আমার डायरेक्शन है। আমি বলছি क्या डायरेक्शन है? आपको इलेक्शन का लॉ है, लॉ मानना पड़ेगा। যাদবপুরের 300 নম্বর বুথ কে দাস কলেজে বিজেপির মণ্ডল সভাপতি নিতাই মণ্ডলকে হামলার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। মাথাভাঙার পচাগড়ের একটি বুথ এলাকায় তৃণমূল বিজেপি সংঘর্ষে উত্তেজনা ছড়ায়। বিজেপির অভিযোগ, ভোটের আগের রাত 11:30 নাগাদ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আমাদের এক কর্মীকে মারধর করে। এই ঘটনায় এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে বাড়ি ভাঙচুর করেছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। চতুর্থ দফার ভোটের মধ্যেই ভাইরাল তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের একটি অডিও টেপ, যেখানে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা এবং তৃণমূলের প্রতি জনসাধারণের বিশুদ্ধ নিয়েই তাকে আলোচনা করতে দেখা গেছে। যদিও এই অডিও টেপের সত্যতা যাচাই করেনি আরোহী নিউজ। मोदी इज वेरी पॉपुलर। यहाँ पे मोदी पॉपुलर इसलिए भी है, आप देखिए बंगाल ने बीजेपी का स्वाद अभी चखा नहीं है, तो वो एक फैक्टर है कि 30 साल 35 साल से जो लोगों ने नहीं देखा है, तो उनको लग रहा है कि बीजेपी कुछ ऐसा चीज है, कुछ ऐसा कर देगी जो कि हम लोगों को पहले अभी तक नहीं मिला है। तो लड्डू जो टेस्ट नहीं किया है वो वाली बात है कि उसको टेस्ट करना चाहते हैं, उसको लोग जाकर देखना समझना चाह रहे हैं, वो एक फैक्टर है। मोदी की मीटिंग्स में भीड़ आ रही है, उसका एक कारण ये कि मोबिलाइजेशन भी बड़े स्तर पे होता है, प्लस मोदी पॉपुलर भी है, इसमें कोई दो मत नहीं है। तृणमूल के खिलाफ गुस्सा है, वो एक फैक्टर है, पोलराइजेशन है, वो एक फैक्टर है, और मोदी की पॉपुलैरिटी है। ये तीनों चीज, उसके ऊपर से फिर बीजेपी की अपनी जो इलेक्टोरल मशीनरी है, लेकिन बेसिक ये 3 चीज ही है।
anti-incumbency against Trinamool that has opened the door for Trinamool, BJP, their ability to polarize and SC votes. बंगाल में मोदी इज, पहले तो एक बात है कि मोदी का एक कल्ट है जो कि बन गया है पूरे देश में, जो कि द डिग्री कुड वेरी, लेकिन 10%, 15%, 20%, 25% ऐसे लोग हैं जिसको मोदी में भगवान दिखता है, चाहे सही दिखे गलत दिखे वो एक अलग बहस का मुद्दा हो सकता है। स्पेशली जो यहाँ हिंदी भाषी है वो मोदी का सपोर्ट का कोर है। प्लस जो एंटी इनकम्बेंसी है वो स्टेट गवर्नमेंट के खिलाफ है, सेंटर के खिलाफ है नहीं, और मोदी है पॉपुलर, यहाँ काफी पॉपुलर है। अगर आप लीडर का हम लोग सर्वे कर रहे हैं तो मोदी एंड ममता आर इक्वली पॉपुलर, विच इज अ वेरी बिग थिंग। मोदी इज वेरी पॉपुलर। यहाँ पे मोदी पॉपुलर इसलिए भी है, आप देखिए बंगाल ने बीजेपी का स्वाद अभी चखा नहीं है, तो वो एक फैक्टर है कि 30 साल 35 साल से जो लोगों ने नहीं देखा है, तो उनको लग रहा है कि बीजेपी कुछ ऐसा चीज है, कुछ ऐसा कर देगी जो कि हम लोगों को पहले अभी तक नहीं मिला है। तो लड्डू जो टेस्ट नहीं किया है वो वाली बात है कि उसको टेस्ट करना चाहते हैं, उसको लोग जाकर देखना समझना चाह रहे हैं, वो एक फैक्टर है। मोदी की मीटिंग्स में भीड़ आ रही है, उसका एक कारण ये कि मोबिलाइजेशन भी बड़े स्तर पे होता है, प्लस मोदी पॉपुलर भी है, इसमें कोई दो मत नहीं है। तृणमूल के खिलाफ गुस्सा है, वो एक फैक्टर है, पोलराइजेशन है, वो एक फैक्टर है, और मोदी की पॉपुलैरिटी है। ये तीनों चीज, उसके ऊपर से फिर बीजेपी की अपनी जो इलेक्टोरल मशीनरी है, लेकिन बेसिक ये तीन चीज ही है। anti-incumbency against Trinamool that has opened the door for Trinamool, BJP, their ability to polarize and চতুর্থ দফার ভোট উৎসবে নিজের নিজের বিধানসভা কেন্দ্রের বুথে ভোট দিলেন মহারাজ তথা সৌরভ গঙ্গোপাধ্যায়, বিজেপি নেতা এবং অভিনেতা রুদ্রনীল ঘোষ এবং তৃণমূলের নেতা পার্থ চট্টোপাধ্যায়। চলছে গণতন্ত্রের উৎসব। সাধারণ মানুষ থেকে আরম্ভ করে রাজনৈতিক ব্যক্তিত্ব তারকারা সামিল ভোট উৎসবে। চতুর্থ দফায় ভোট হাওড়া, হুগলি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং দক্ষিণ 24 পরগনার 44টি কেন্দ্রে। চতুর্থ দফায় ভোট দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। শনিবার চতুর্থ দফার ভোটে বরিশা জনকল্যাণ বিদ্যাপীঠে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন মহারাজ। এদিন সস্ত্রীক ভোট দেন দাদা। এছাড়া শনিবার চতুর্থ দফায় ভোট দিলেন বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ চট্টোপাধ্যায়। ভোট কেন্দ্রে পার্থ চট্টোপাধ্যায় পৌঁছালে তাকে ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে হাওড়া জগাছা গার্লস স্কুলে ভোট দেন অভিনেতা ও ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ। শনিবার দুপুরে তিনি কলকাতা থেকে হাওড়া আসেন এবং গণতন্ত্রের উৎসবে যোগদান করেন। ভোট কেন্দ্রে এসেও শনিবার তিনি নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি সেই কেন্দ্রে বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী জিতবেন সে বিষয়ে আত্মবিশ্বাসের সুর শোনা যায় তার গলায়। না না, এখানে কোনো অসুবিধা নেই, পুরো শান্তির পরিবেশ রয়েছে, মানুষ একটা জায়গা হচ্ছে না, যা নিরাপত্তা রক্ষী রয়েছেন, সেন্ট্রাল ফোর্সেস রয়েছেন, তারা অত্যন্ত সংযতভাবে মানুষকে রেখে দিয়েছেন। এখানে কোনো ঝগড়া লড়াই বিবাদ নেই, এইটুকু জানি। আর বাতাবরণ যা পরিষ্কার বুঝতে পারছি, মানুষ যেভাবে কাছে এগিয়ে আসছেন, কথা বলছেন, তাতে ডক্টর রথীন চক্রবর্তী জিতছে। চতুর্থ দফার ভোটে রাজনৈতিক নেতৃত্বের পাশাপাশি তারকাদের গণতন্ত্রের বৃহত্তম উৎসবে যোগদান রাজনীতিতে আলাদা মাত্রা যোগ করেছে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ। নিউজ এখন এ পর্যন্তই। পরবর্তী প্রতি খবরের জন্য চোখ রাখুন আরোহী নিউজের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন আরোহী নিউজের ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন। এইভাবে একজনকে মেরেছে।